সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ বস্তু ও একটি ট্রাম ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ড্রামের ভেতরে একটি কোরআন শরীফ, জামা কাপড় ও স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার এর মতো একটি বস্তু দেখতে পান তারা। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। এর পাশাপাশি আমরা হত্যাকাণ্ডের ঘটনাও দেখেছি। সিলেটে আমরা দেখেছি যে ৩ জনকে হত্যা করা হয়েছে। সম্প্রতি আমরা দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ করে মাদকের ঘটনাও আছে সঙ্গে। আপনি কিভাবে দেখছেন? আসলে অবশ্যই উদ্বেগজনক। প্রথমত বোমার বিষয়টা আসি। আজকে ঘটনা দুটা এখন পর্যন্ত, একটা বিস্ফোরণ আর একটা উদ্ধার। বিস্ফোরণটা কোথায়? আদালতের সামনে। আর উদ্ধারটা কোথায়? একটা মসজিদের মাঠে। খেয়াল করে দেখুন উপাদানগুলো, মসজিদের মাঠে। তথ্য হিসাবে আছে আবার ওই বক্সের মধ্যে বা ড্রামের মধ্যে কোরআন শরীফও পাওয়া গেছে। তাহলে দেখেন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা উপাদান কত স্পর্শকাতর। তো আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম শুধু দু দেশের কথা, বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে যেটা সমস্যা, এটা প্রতিবেশীর জন্য সমস্যা হয়, আশপাশের জন্য সমস্যা হয়। অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা আসলে শেষ পর্যন্ত শুধু অভ্যন্তরীণ জায়গায় থাকে না, সেটার বিস্ফোরণ বলেন, সেটার ইফেক্ট বলেন, আশপাশেও ছড়ায়। তো যেখানে প্রতিবেশী দেশের সাথে আমাদের এই অবস্থা, কূটনীতির একটু একটু করে ধারাপাতে আমরা একটা ছন্দপতনও দেখছি, আবার ভিন্ন মাত্রায় যেতেও দেখছি। এখানে মনে করতে হয় বা মনে করিয়ে দিতে হয়, বাংলাদেশে একটা 2004 সালে সম্ভবত সিরিজ বোমা হামলা হয়েছিল। ওই সময় আমাদের তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীন সফর সংক্ষিপ্ত করে তাকে চলে আসতে হয়েছিল। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো বোমা বিস্ফোরণ বাংলাদেশে, সফররত বেগম খালেদা জিয়া তাকে আবার চলে আসতে হয়েছে। এসবের ফের বা রহস্য কিন্তু আজও পুরোপুরি উদ্ধার হয়নি, কিন্তু গণ্ডগোল বা অঘটন যা ঘটার তা কিন্তু ঘটে গেছে। গত কয়েকদিন বোমা বিস্ফোরণের একটা নমুনা আমরা দেখছি, কাছাকাছি ঘটনা। মিরপুরে হলো, মতিঝিলে হলো, আবার দু একটা দেখা গেল যে শুধু একটা আতঙ্ক তৈরি করার জন্য মোটামুটি ঢাকা শহরটাকে তোলপাড় করে দেওয়া হলো। মাঝে দিয়ে আপনি আমি সহ আমরা গণমাধ্যম কর্মীরা ভালো রকমের হয়রান হয়েছি। মেট্রো রেলের ওখানে, তারপরে বস্তার মধ্যে একটার পর একটা, অর্থাৎ ব্যতিব্যস্ত রাখা বা আতঙ্ক তৈরি করার কোনো কারসাজি বা কোনো চাতুরি আছে কিনা এটাও কিন্তু ভাবনায় নিতে হবে। আর যেহেতু সাথে কোরআন শরীফ মসজিদের সামনে, আদালতের সামনে, এগুলো অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যে আসলে উদ্দেশ্যটা কার, কিভাবে। এমনিতেই একটা কথা মাঝে মধ্যে বলা হয় যে এখানে আবার জঙ্গি ভর করেছে। তো আগেও আসলে আবার অর্থ কী, যে আগেও ভর করেছে। তো আগের ওই জঙ্গির ফয়সালা কিন্তু আজ পর্যন্ত হয়নি, বরং জঙ্গির নাটকের এক একটা ঘটনা আমাদেরকে কিন্তু এখনও স্তব্ধ করে দেয়। সেটা সিভিলিয়ানদের মধ্যে করতে করতে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে গিয়েছিল। রানিং মেজরকে জঙ্গি বলে নাটক সাজিয়ে হত্যা করে লাশও ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। এমনও নাটকীয়তা যে স্বজনরাও তার লাশ নিতে চায় না। অর্থাৎ জঙ্গি কার্ডটা এখানে এত অপব্যবহার হয়েছে, কিন্তু ততক্ষণে কিন্তু প্রাণহানিগুলো ঘটে গেছে। এগুলোর ফয়সালা আদৌ হবে কিনা আমরা জানি না। কোথায় জাহাজ বাড়ি, কোথায় কি একটা পুরনো বাড়ি, এমন একটা নাটকীয়তা। তো যখন এই বিদ্যমান রাজনীতিতে দুটি দল, খুব না বললেই নয়, এমন এমন জিনিস নিয়ে তারা ব্যস্ত থাকছেন, এমন এমন অবান্তর কথা বলছেন, গালমন্দ করছেন, এর মধ্য দিয়ে যদি আবারও সেই জঙ্গি কার্ড সামনে চলে আসে, তাদের দুপক্ষের কারো জন্যই বোধহয় সেটা ভালো কোনো তথ্য হিসাবেও ভালো নয়, ঘটনা হিসাবেও ভালো নয়, পরিণাম হিসাবেও বোধহয় ভালো হবে না। আক্রান্ত দুপক্ষই। আজকে ডিবির একটা ব্রিফিং ছিল, আপনি জানেন নিশ্চয়ই, যে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের যে পেট্রোল পাম্প আছে সেখানে সেই টাকা তারা ছিনতাই করে নিয়েছে, কুপিয়ে আহত করে। দুদিন আগের ঘটনা, দুদিন আগের ঘটনা। তো কিন্তু সব ঘটনারই কিন্তু পারদ বলেন আর ব্যারোমিটার বলেন এক হয় না, যদিও প্রত্যেকটা ঘটনাই দুঃখজনক।
তো প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষদের বাড়িতে বা অফিসে এই ঘটনা, এর মধ্য দিয়ে তথ্যটা কি মেলে? তথ্যটা মিলে এই যে প্রধানমন্ত্রীকে কিন্তু আপনি যুক্ত করে ফেলছেন, কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যাচ্ছেন তিনি, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, এই তথ্যটা আরও স্টাবলিশড হচ্ছে। তো আমাদের মনোজাগতিক একটা বিষয় আছে, একটু মনে করিয়ে দেই, স্যারের বোধহয় মনে আছে ডক্টর ইউনূস সরকারকে যখন সমালোচনা শুরু করা হলো, কারণে অকারণে 2 বেলা 3 বেলা করে তার সমালোচনা করা মনে হয় যেন অনেকটা এবাদতের মতো, যে যমুনার সামনে গিয়ে একটু ঘেরাও করতে হবে, সচিবালয়ে গিয়ে একটু বেসকে দিতে হবে, তারে গালমন্দ করতে হবে। এগুলো করতে করতে একটা পর্যায়ে শুধু বিএনপি নয়, অন্য অন্য দল থেকেও কিন্তু বলা হলো যে একটা নির্বাচিত সরকার এসে গেলে এই ঝামেলাগুলো আর থাকবে না। বক্তব্যটা একমুখী হয়ে গেল যে সবচেয়ে জরুরি একটা নির্বাচিত সরকার, ইউনূসকে দিয়ে হচ্ছে না। এটা মোটামুটি মানুষের মনোজগতে ভালোভাবে গাঁথা গেছে। ছোট্টখাট্ট ঘটনা হলো, আমরা বলছি নির্বাচিত সরকার হলে কিন্তু এটা হতো না। মতিঝিলে হয়তো ছোটোখাটো একটা গণ্ডগোল পেকেছে, বলছে যে না, নির্বাচিত সরকার থাকলে এটা হতো না। মেট্রো রেলের একটা বেয়ারিং খুলে পড়ে গেছে, বলছে যে নির্বাচিত সরকার থাকলে আর এটা হতো না। অর্থাৎ আমরা বয়ানটাকে এইভাবে সামনের দিকে নিয়ে গেলাম। মাগুরায় আচিয়া ধর্ষণ হয়েছে একটা বাচ্চা মেয়ে, যে নির্বাচিত সরকার থাকলে আর এগুলো হতো না। অর্থাৎ মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল নির্বাচিত সরকারের প্রতি। গত কয়েকদিন খেয়াল করে আপনি দেখুন, ছোট্টখাট্ট ঘটনায় প্রধানমন্ত্রীকে কিন্তু ফোকাস করে ফেলা হচ্ছে। একটা টক শোতেই 2-3 দিন আগে বিএনপির এক নেতা বলছিলেন ক্ষুব্ধ হয়ে যে মানুষের মানসিক যে চর্চা, এটা সমালোচনা করতে গিয়ে তিনি বলছিলেন আমার সাথেই যে টিকাটুলিতে উনি দেখেছেন একটা ম্যানহোলের ঢাকনাকে যেন চোরেরা নিয়ে গেছে। এলাকার লোকজন গালি দিচ্ছে প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী যে কী করেন, ম্যানহোলের ঢাকনাটা চুরি হয়ে গেল। কিন্তু অনেক পুরাতন ম্যানহোলের ঢাকনা। অর্থাৎ বোঝেন ম্যানহোলের ঢাকনা কেন চুরি হয়, সেটা প্রধানমন্ত্রী যে কী করেন। তো এটা আপনি কি ভালোবাসা বলবেন নাকি তাচ্ছিল্য বলবেন? ভালোবাসা বলা যায়, যে যাবতীয় প্রত্যাশা ওনার কাছে, যেহেতু তিনি অনেক প্রত্যাশা মিটাচ্ছেনও, আবার তার কাছে চাহিদাও অনেক, এটাই এক বাস্তবতা। যেহেতু আমরা নির্বাচিত সরকার চেয়েছি, তো এখন গত কয়েকদিনের নমুনায় দেখছি আমরা নির্বাচিত সরকারকেও নিম্নমানের শব্দে, ভাষায়, বাক্যে গালমন্দ করতে কিন্তু ছাড়ছি না। এই যে হৃদয় বিদারক ঘটনাটা, যিনি আক্রান্ত হয়েছেন তার তো মর্মবেদনা আছে, কিন্তু আপনি দেখেন বাজারে আলোচনাটা কি হচ্ছে। আলোচনাটা কিন্তু দেখা যায় প্রধানমন্ত্রীর দিকে থ্রোয়িং করার একটা মানসিকতা আছে। এখন এটা আপনি কি দোষের হিসাবে নেবেন নাকি গুণের হিসাবে নেবেন, এটা বাস্তবতা। মানুষ সরকারকে গালি দিতে পছন্দও করে, আর সরকার সাধারণত গালি হজম করতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা বলছি নতুন বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশ, ওই ক্ষেত্রে রূপান্তর কিন্তু ক্ষমতার দিক থেকেও থাকতে হবে। আমরা যারা যেন বিষয়ে যেটা না বুঝি সেই বিষয়ে এমন এমন কথা বলি, বিশেষ করে গণমাধ্যমকেও একটা আবেদন থাকবে যে আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি। আপনার ইটিভির নাম দিয়েও কিন্তু ফটো কার্ড হয়, আমি যেখানে চাকরি করি সেটার নাম দিয়েও ফটো কার্ড হয়। কিন্তু এটা যে ভুয়া অথবা বানোয়াট, এটা বুঝতে বুঝতে কিন্তু 3-4 দিন চলে যায়, ততক্ষণে অনেক কথা রটে যায়। তো আবার যখন কিছু কথা রটতে থাকে, তাৎক্ষণিক দেখা যাবে যে আরেকটা ঘটনা ঘটে। দেখা যাবে স্যারের মতো ব্যক্তির মন্তব্যকে নিয়ে একটা শব্দ ছেটে ফেটে আপনি দিয়ে দিলেন, স্যারের বক্তব্যের কিন্তু একটা ওজন আছে। তো স্যার ততক্ষণে ব্যথিত হতে হতে হয়তো চোখের পানি ফেলবেন 2 দিন পরে, যে আমি তো এটা বলি নাই। 2 দিনে যা ঘটার তা কিন্তু ঘটে গেল। আপনার সম্মান নষ্ট করা বলেন, আর আধা তথ্য ছড়িয়ে এটারে পরিপূর্ণ একটা আজগুবি জিনিসকে বাজারজাত করা বলেন, এই জিনিসটা কিন্তু এখন ব্যাপক মাত্রায় তথ্যের বিকৃতি, বিকৃত তথ্য কিন্তু বড় ভয়ঙ্কর।